ঈদের ছুটি শুরু, বাসায় বসে তো পুরো ছুটিটা নষ্ট করা যাবে না, তাই রওনা হলাম এক ঢিলে দুই পাখি মারতে, তীর্থ ভ্রমণ। তাই যারা ইন্টারেস্টেড না তারা শুরুতেই স্কিপ করতে পারেন আমার ভিডিওটা। অ্যাজ ইউজুয়াল মতিঝিলের আরামবাগ কাউন্টার থেকে সোহাগ স্ক্যানিয়া বাসে করে পৌঁছে গেলাম সাতক্ষীরা। সাতক্ষীরা সঙ্গীতার মোড় থেকে একটা মাহিন্দ্রা টাইপ বা সিএনজির কম্বিনেশন একটা লোকাল টেম্পোতে করে রওনা হলাম ভারত সেবাশ্রম সংঘ সাতক্ষীরার উদ্দেশ্যে। 2 ঘন্টার অসহ্য যন্ত্রণাদায়ক একটা জার্নি শেষে ভোর 7টার দিকে পৌঁছে গেলাম ভারত সেবাশ্রম সংঘ সাতক্ষীরায়। আমি যেহেতু ভারত সেবাশ্রম সংঘ থেকে দীক্ষা নেয়া, আমার গুরু মহারাজ এই ঈদের ছুটিতে এই সাতক্ষীরাতেই ছিলেন, তাই তার সাথে দেখাও হলো, মন্দিরটাও দর্শন হলো। সাতক্ষীরা উপজেলার গাজীরহাট এলাকায় এই মন্দিরটি অবস্থিত, একদম মেইন রোডের উপরে। এটা নলতা এবং সাতক্ষীরার মাঝামাঝি স্থানে অবস্থিত। বাংলাদেশে ভারত সেবাশ্রম সংঘের যতগুলো মন্দির আছে মোটামুটি সবগুলোতে যাওয়ারই আমি ইচ্ছা পোষণ করি। এখন পর্যন্ত নওগাঁ গিয়েছি, কলাগাছিয়া, বাজিতপুর এবং সাতক্ষীরা। আরও বাদবাকি মন্দিরগুলোতেও যাওয়ার ইচ্ছা আছে। ইচ্ছা করলে সামনের দিক দিয়েও প্রবেশ করা যায়, মেন রোডের দিক দিয়ে মন্দিরে, আবার এই গেট দিয়েও প্রবেশ করা যায়। এটি হচ্ছে মন্দিরের মূল বিল্ডিং। প্রথম তলায় গুরু মহারাজের মন্দির এবং দ্বিতীয় তলায় স্বামীজিরা থাকেন। এবারের মতো গুরু মহারাজের প্রথম দর্শন হলো। ওম গুরু কৃপা হি কেবলম। এখন সময় সকাল 7:30। সকালের আরতি শেষ হয়েছে। আমি আমার মামাতো ভাইকে নিয়ে গিয়েছি, কারণ এত দূরের জার্নি একা একা করা নিরাপদ না। যেহেতু ঈদের সময় ছিল, পাস পাওয়াও খুব একটা সহজ ছিল না, তারপরও লাকিলি সোহাগ পরিবহনের 2টি সিট আমি পেয়ে যাই সাতক্ষীরা লাইনে। সোহাগের বাসের সার্ভিসই সবচেয়ে ভালো যতটুকু শুনেছি। ভাড়া 1000 টাকা প্রতিজন, সোহাগ এসি বাস। কিন্তু সাতক্ষীরা থেকে, মানে সাতক্ষীরা সদর থেকে এই ভেতরের দিকে রাস্তা, কালীগঞ্জের রাস্তাটা বা শ্যামনগর পর্যন্ত যে রাস্তাটা, পুরোটাই নষ্ট। আমি খুবই অবাক। আমি আজ পর্যন্ত এত দীর্ঘ পথ কখনো ভাঙাচোরা দেখি নাই। আসলেই সাতক্ষীরাবাসী খুবই নেগলেক্টেড যা মনে হলো। যাই হোক, আমারও শরীর অসুস্থ হয়ে গিয়েছিল আসলে এই জঘন্য জার্নি করতে করতে। তারপর যেহেতু তীর্থ দর্শনে গিয়েছি, এতটুকু কষ্ট তো মেনে নিতেই হবে। ইনি হচ্ছেন সঙ্গীতানন্দ মহারাজ, যার থেকে আমি দীক্ষা নিয়েছি। ভবনটির 3য় তলায় ওপেন স্পেস। এখানে বোধহয় কোনো অনুষ্ঠান হলে
ভক্তদের প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। আগামী 27-28 মার্চ এখানে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপনারা সাদরে আমন্ত্রিত। চলে আসলাম ভবনটির ছাদে, একদম মন্দিরের ভবনের সাথে লাগোয়াই সাতক্ষীরা খুলনা মেইন রোড। এই মন্দিরের আরেকটি ভালো জিনিস আমার কাছে লেগেছে, ভক্তদের জন্য থাকার ব্যবস্থা খুবই নিট অ্যান্ড ক্লিন এবং আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন। ছাত্রদের এবং অতিথিদের জন্য নির্মিত এই 2 তলা বিশিষ্ট ভবন একদমই নতুন, ঝাঁ চকচকে অবস্থা। আশা করি যারা দূর দূরান্ত থেকে এখানে আসবেন তাদের জন্য থাকার ব্যবস্থার কোনো কমতি হবে না। আমাদের জন্য একটি রুম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় সেবকগণ। তাদের এই আতিথেয়তায় আমি সত্যি মুগ্ধ। যদিও মন্দিরে আমরা অতিথি না, সবাই ভক্ত, তারপরও তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আতিথেয়তা দেখে আমি সত্যিই মুগ্ধ। এক একটা রুমে 5-6 জন করে থাকা যাবে এবং অ্যাটাচড বাথরুম। খুবই মনোমুগ্ধকর পরিবেশ, শান্ত পরিবেশ। গুরুর ভজন কীর্তন করা যাবে এখানে বসেই। এই হচ্ছে সুবিশাল রুম। এবং অনেকে ইংলিশ টয়লেট ইউজ করতে পারে না, তাদের জন্য লো কমোডও আছে একই সাথে। এমন টয়লেট আমি আগে কখনো দেখিনি। আজ 21শে মার্চ 2026। ঢাকায় মোটামুটি গরম পড়ে গেছে, কিন্তু সাতক্ষীরার এই এলাকাটায় এসে দেখলাম তাপমাত্রা 19 থেকে 21 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। তার উপরে রাত থেকে টিপ টিপ বৃষ্টি। তাই আফসোস করছিলাম কেন শীতের কোনো পোশাক নিয়ে আসিনি। খুবই মনোমুগ্ধকর পরিবেশ। মনে হচ্ছিল এই ছাদেই যেন ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া সম্ভব। চারপাশে সবুজের শ্যামলিমা, খুবই স্নিগ্ধ পরিবেশ, যা ঢাকা শহরে পাওয়াটা খুবই মুশকিল। খুবই রিফ্রেশিং। কোথাও যাব আর আশেপাশের এলাকাটা ঘুরে দেখব না, এমন তো কোনো কারণ নেই। একই সাথে হ্রদ দেখা এবং কলা বেচতে বের হয়ে গেলাম মন্দিরের আশেপাশের এলাকাগুলো ঘুরে দেখতে। দুপুরের প্রসাদ গ্রহণের পরে আমি আর আমার মামাতো ভাই একটা টমটম ভাড়া করে নিয়ে বেরিয়ে পড়লাম এই এলাকার প্রখ্যাত ট্যুরিস্ট স্পট দেবহাটা ঘুরে আসার জন্য। এটাকে মিনি সুন্দরবনও বলা হয়। অনেকটাই দূরে মন্দির থেকে, তারপর যেহেতু পরিবেশ, আবহাওয়া সব কিছু চমৎকার ছিল এবং ঈদের দিন ছিল, একটা আনন্দ উৎসবের আমেজ নিয়েই আমরা ঘুরতে বের হলাম। এটা শিবনগর, সামনেই বর্ডার এরিয়া। ইছামতি নদীর ওই পারে তাকালেই দেখা যাচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের মাটি, বাড়িঘর, গাছপালা, বিজিবি, বিএসএফের চেকপোস্ট। কি আশ্চর্য না? এত কাছাকাছি থেকেও মানুষের তৈরি কিছু নিয়ম কানুন দুই দেশের মানুষকে আলাদা করে রেখেছে।
যতই পর্যটন স্পটটির কাছাকাছি যাচ্ছিলাম ভিড় বাড়ছিল। দীর্ঘ সারির লাইন দিয়ে টমটম গাড়ি বাইকগুলো বাইরে পার্ক করা ছিল। তাই বর্ডারটা কই? এটাই বর্ডার। এটা কি নদী চাচা? ইছামতি। বহুত নাম শুনছি, পড়ালেখার বইতে পড়ছি, আজকে নিজের চোখে দেখলাম। ওই পারে ভারতের কোন রাজ্য? ইন্ডিয়ান আর্মি না। চল ছাড়ি আরো সামনে। যদি একটা ডিএসএলআর ক্যামেরা থাকতো জোস এর ছবিটা। তাড়াতাড়ি সুন্দর বন্ধু। বক্সের কোন জায়গায় শুয়ে কক্সবাজার কি? খুবই মনোরম একটি পরিবেশ, বিশাল এলাকা জুড়ে। প্রবেশ ফি পার পার্সন 20 টাকা। তার উপর যেরকম ওয়েদার ছিল, আসলে এই পুরো স্পটটা ঘুরে দেখতে কোনো ক্লান্তি মনে হয়নি, বরঞ্চ আরও রিফ্রেশড হয়ে গিয়েছি। পাশেই বয়ে চলা ইছামতি নদী। বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা, আরেক রকমের খাবার, ছবি তোলার বিভিন্ন স্পট, সব কিছু মিলিয়ে চমৎকার একটি চিত্ত বিনোদনের জায়গা। এই জায়গাটা দেখতে অনেকটা রাতারগুলের মতো লাগছে। সিলেটের সোয়াম্প ফরেস্ট, জঙ্গলে জঙ্গলি। কি ছবি তুলবি?
প্রতি লাইন দাঁড়াতে হয়ে যায় তো মোটামুটি ঘন্টাখানিকের মধ্যে পুরো পার্কটা ঘুরে দেখে আবার মন্দিরের উদ্দেশ্যে ব্যাক করলাম। প্রায় সন্ধ্যা নেমে এসেছিল, কারণ প্রচণ্ড ভিড় ছিল। বাট এখানে আসাটা সার্থক মনে হয়েছে। এই ছিল আমাদের সাতক্ষীরায় প্রথম দিন। আগামীকাল যাব যশোরেশ্বরী মন্দির, 51 সতীপীঠের অন্যতম, সেটা শ্যামনগর অবস্থিত। পরবর্তী ব্লগ দেখার জন্য আপনাদের সবার আমন্ত্রণ রইল। ও রাতে কলিপাবন অবতার মন্দিরের পেছনেই একটা বনেদি বাড়িতে ভগবত পাঠ চলছিল। সেখানে আমার গুরু সঙ্গীতানন্দ মহারাজ আমাকে নিয়ে যান এবং এই দরাজ কণ্ঠে একসাথে বসে আমরা ভগবত পাঠ শুনতে পাই। এটা ছিল আমার জন্য এক চরম সৌভাগ্যের ব্যাপার। শিরোমণি পরম কারণী পরম দয়া লক্ষ্য পরমানন্দ পতিতের বন্ধু